রেফারি হয়ে গোল দিয়েছে ঐক্যমত্য কমিশন। নির্বাচনের পথে ব্যত্যয় হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐক্যমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি। আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা। গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। যথাসময়ে জাতীয় নির্বাচন না হলেও নভেম্বরে গণভোট দাবি জামায়াতের। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের রোডম্যাপ দাবি এনসিপির। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় রাজপথে ইবতেদায়ী শিক্ষকরা। প্রেস ক্লাবের সামনে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। পুলিশের লাঠিচার্জে আহত অনেকে। সরকারি নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি। চাকরিতেও প্রতারণার আশ্রয়। 1 থেকে 3 লাখ টাকায় চুক্তি। হাতে নাতে ধরা 18, বাকিদের খোঁজে অভিযান। ওড়ার সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা। সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের ইঞ্জিন কাভারে ফাটল। 262 যাত্রীকে নিয়ে ছেড়ে গেল বিমানের নতুন ফ্লাইট। এবং ভ্যাট না দিয়ে আনা মোবাইল নিবন্ধনে 1 মাস সময়। 16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কার্যক্রম। না মানলে 30 দিন পর স্বয়ংক্রিয় বিচ্ছিন্ন হবে সংযোগ। জুলাই সনদের নোট অব ডিসেন্ট উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন করতে জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ডক্টর ইউনূস। এর ব্যত্যয় হলে দায়ভার তাকেই নিতে হবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, রেফারি হয়ে গোল দিয়েছে ঐক্যমত্য কমিশন। সুপারিশে জায়গা পেয়েছে 2-1টি দলের প্রস্তাব। এতে ঐক্যের বদলে বাড়াবে বিভক্তি। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন, যেখানে জাতীয় নির্বাচনের দিন অথবা আগে গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট। বিচার সংস্কারও এই ঘটনায় বিস্মিত বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন, নোট অব ডিসেন্ট বাদ দেওয়ায় জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। নির্বাচন যত দেরি হচ্ছে ফ্যাসিবাদী শক্তি ততই শক্তিশালী হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় হলে প্রধান উপদেষ্টাকে সব দায় দায়িত্ব নিতে হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন, এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। রাজধানীর গুলশানে বিএনপি আয়োজিত এক সেমিনারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দাবি করেন যে জুলাই সনদ সব দল স্বাক্ষর করেছে তার অনেক কিছুই সেই বাস্তবায়নের সুপারিশে নেই। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐক্যমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। যে দলিলটা ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হুবহু ওখানে নেই। আরপিও সংশোধনীতে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতেও পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা। নোট অফ ডিসেন্ট কোথায়? আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে জামায়াত বলছে ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন না হলেও নভেম্বরেই হতে হবে গণভোট। গণভোটের তারিখ ঘোষণায় সরকার দেরি করলে জাতীয় নির্বাচন নিয়ে সংকট বাড়বে বলে মনে করছেন দলটির নেতারা। নভেম্বরে গণভোট দাবিতে প্রথম সপ্তাহ থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন 8টি ইসলামী দলের নেতারা। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে 4 ধাপে কর্মসূচি পালন করেছে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দল। ঐক্যমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়া জানাতে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন আন্দোলনরত জোটের শীর্ষ নেতারা। এ সময় নেতারা দাবি করেন, গণভোট নিয়ে ঐক্যমত্য কমিশনের দ্বিমুখী সুপারিশে রাজনৈতিক ময়দানে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। 30 অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান, 3 নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে। নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এদিন সকালে মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, তবে এজন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট এটাই সঠিক সিদ্ধান্ত। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমনওয়েলথকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচনের আগেই সনদ বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলছেন, চূড়ান্ত সুপারিশ না জেনে সনদে সই করে ভুল করেছে বিএনপি। এখন তর্ক করে জুলাই সনদের আইনি ভিত্তিকে বাধাগ্রস্ত করা যাবে না। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক জানান, গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে সরকারকে আদেশ জারি করতে হবে। এ সময় বিএনপির সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া না জেনে সনদে সই করা ভুল ছিল দলটির, এখন তার মাসুল দিতে হবে। বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন, দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন। এদিন বিকেলে রংপুরে বিভাগীয় সাংগঠনিক সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে তার আগেই জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ দিতে হবে সরকারকে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা দ্রুত নির্বাচন চাই। দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, দেশে স্থিতিশীলতা প্রয়োজন, আস্থা প্রয়োজন। এই কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সুপারিশে একমত উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, সরকারের সাড়া পেলে সই করবে এনসিপি। সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা সুপারিশ দিয়েছেন। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, 15 নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতানৈক্য আলোচনার মাধ্যমে দূর করা যেতে পারে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। আর গণভোটের সময়ের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জানার অপেক্ষা শেষ হচ্ছে আসছে ডিসেম্বর। বছরের শেষ মাসে প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন থেকে আসবে ঘোষণা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, আগামী 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের অপতথ্য মোকাবেলায় তথ্য প্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলেও জানান তিনি। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, আমাদের সেটা অতিক্রম করতে হবে। এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। বিশেষ করে ডিসি, এডিসি, ইওনোদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। এর আগে সকালে গুলশানে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রতিক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতানৈক্য আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব। সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না। আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে। আর গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে হবে তা সরকার নির্ধারণ করবে বলে মন্তব্য করেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সরকার সিদ্ধান্ত নেবে তারা কোন পদ্ধতিতে যাবে। আমাদের আকাঙ্ক্ষা হলো সরকার নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে ঠিক করবে কখন সঠিকভাবে গণভোটটা করা যাবে। গণভোটে মধ্যবর্তী কোনো মতামত দেওয়ার সুযোগ থাকবে না বলেও জানান বদিউল আলম মজুমদার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নাটকীয় মোড় নিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলা। সাক্ষ্য গ্রহণের শেষ দিন আদালতে আত্মসমর্পণ করেন মামলার অন্যতম আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম। এতে সাক্ষীদের জেরা ও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পায় আসামিপক্ষ। তবে রাষ্ট্রপক্ষের দাবি, এতে বিচার কাজের গতি কমবে না। নভেম্বরের মধ্যেই রায় ঘোষণার মাধ্যমে সম্পন্ন হবে বিচার কাজ। সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, এরপরই রায়ের দিনের অপেক্ষা। কিন্তু শেখ হাসিনা ও তার ছেলেমেয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলায় বুধবার আচমকা আদালতে আত্মসমর্পণ করেন মামলার 5 নম্বর আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম। গুলিয়ে যায় সব অঙ্গ। অবশেষে সাক্ষীদের জেরা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় আসামিপক্ষ। আদালতে দুদকের কৌশলীরা খুরশিদ আলমের আত্মসমর্পণের আবেদনের বিরোধিতা করেন। তাদের অভিযোগ, আদালতের সঙ্গে জালিয়াতি করেছেন তিনি। পরে আসামির আত্মসমর্পণ ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এর আগে একবার শুনছিলাম এসেছিল, তবে সে পালিয়ে গেছে। এখন সে আসছে, আইসা সে আমাদের সাক্ষী চলাকালীন আমাদেরকে না বলি সে তার পিটিশন দাখিল করছে এবং সে জামিনের জন্য পিটিশন দিয়েছে। পরবর্তীতে আদালত শুনানি নিয়েছে, তার জামিন নামঞ্জুর করে তার জেল হাজতে ঢুকে দিয়েছে। এই ঘটনায় বিচারকের কাজে গতি কমবে না বলে দাবি দুদকের আইনজীবীর। তার প্রত্যাশা, নভেম্বরের মধ্যেই রায় ঘোষণা করা হবে। মামলার গতি কমে গেছে এটাও বলা যাবে না। আমরা আদালতে উনি আসছে, সারেন্ডার করেছে, ওনার জেরা করার সুযোগ আছে, করবেন। ওনার পার্ট তো শর্ট। এদিন ঢাকার 5ম বিশেষ জজ আদালতে সম্পন্ন হয় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ। পরে একজন সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। বাকি সাক্ষীদের জেরার জন্য 3 নভেম্বর ধার্য করেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 87 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে শিকদার গ্রুপের রণহক, রিখক শিকদার সহ 24 জনের বিরুদ্ধে 2 মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, আসামি রণহক শিকদার 60,92,000 মার্কিন ডলার ন্যাশনাল ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে উত্তোলন করে বিদেশে পাচার করেন। একইভাবে রিখক শিকদার 26,22,000 মার্কিন ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে উত্তোলন করে বিদেশে পাচার করেন। 2 মামলায় তাদের সহযোগী হিসেবে সব মিলিয়ে 24 জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এফসি অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকা সত্ত্বেও পিডি বহির্ভূতভাবে 2017 হতে 2021 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 বছরে বাংলাদেশ হতে বিদেশে অর্থ পাচার করে তা দিয়ে উক্ত ক্রেডিট কার্ড সমূহে ঋণ পরিশোধপূর্বক পাচারকৃত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর এবং গোপনকরণের মাধ্যমে বৈধতা দানের চেষ্টা করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে।
এবার জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন দাবিতে রাজপথে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। লাঠিচার্জে আহত হন অনেকে। শিক্ষকরা জানান 9 মাস পেরিয়ে গেলেও জাতীয়করণ না করায় আন্দোলন করছেন তারা। দ্রুত দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইবতেদায়ী শিক্ষকরা। জাতীয়করণের ঘোষণা দেওয়ার 9 মাস পরও বাস্তবায়ন না হওয়ায় ফের রাজপথে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড ও জলকামান ছুড়লে আহত হন অনেক শিক্ষক। তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সাউন্ড গ্রেনেড মেরেছে, তারপরে আপনার জলকামান দিয়ে পানি মেরেছে। আমরা মহিলা ভাই, আমরা সংসার ছেড়ে বসে আছি এখানে। 50-60 জনের মতো শিক্ষক সেখানে গুরুতর আহত হয়। 17 দিন ধরে আমাদের শিক্ষকরা এই রাস্তাঘাটে পড়ে আছে। বুধবার সন্ধ্যায় শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানাতে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবারের মধ্যে ইবতেদায়ী শিক্ষকদের দাবি পূরণ না হলে তাদের সঙ্গে সর্বাত্মক আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। শিক্ষকদের উপর পুলিশের হামলার নিন্দা জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পুলিশকে পাঠাইছে আপনাদেরকে নির্যাতন করার জন্য একটা শান্তিপূর্ণ অবস্থানে কেন? বিপ্লব পরবর্তী বাংলাদেশে পুলিশের তো এই ভূমিকা থাকার কথা ছিল না। পুলিশ সংস্কারের একটা কমিশন হয়েছে, সেই কমিশন রিপোর্ট জমা দিয়েছে, সেটা বাস্তবায়নের পথ কতদূর? দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ন্ত্রণ করা গেলেও ঠেকানো যাচ্ছে না ডিজিটাল জালিয়াতি ও প্রক্সি। চাকরি পাইয়ে দিতে 1 থেকে 3 লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির সিপাহী ও ওয়্যারলেস অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে 18 জন। চক্রের মূল হোতাসহ বাকিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে ডিএনসি। মাসুদুর রহমানের রিপোর্ট। কারো শার্টের ভেতর থেকে, কারো হাতের নিচে, কারো পায়ের নিচের অংশে প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ডিভাইস বের করা হচ্ছে। এসব অত্যাধুনিক স্পাই ডিভাইস ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির 17 গ্রেডের সিপাহী ও 18 গ্রেডের ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগ দিতে এসে 5 জন ডিভাইস সহ আটক হয়। এটা দেখে মাস্টার কার্ড মনে হলেও এটি আসলে একটি মোবাইল ডিভাইস। এটাতে সিম লাগানো আছে। এই নাম্বারে যে কোনো মোবাইল দিয়ে ফোন করলে এটাতে ফোন আসে। ছোট্ট এই ডিভাইসটি কানের ভেতর লাগিয়ে ব্লুটুথের মতোই সব কিছু শোনা যায়। কি সুন্দর একটি ডিভাইস, অথচ এটি ব্যবহার হচ্ছে জালিয়াতির কাজে। ডিএনসি বলছে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি হতে পারে, এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরীক্ষা কেন্দ্রের বাইরে, ভেতরে ও পরীক্ষার রুমে 3 স্তরের চেকিংয়ে ধরা পড়ে চক্রটি। আটক করা হয় 18 জনকে, যাদের মধ্যে 13 জন এসেছিল প্রক্সি দিতে। তাদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। এই ধরনের স্পাই ডিভাইস সাধারণত দেশে সাধারণ মানুষের কাছে থাকে না, কিন্তু আমাদের সজাগ টিম তাদের ডিটেক্ট করে এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত আমাদের যে ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ছিলেন, তিনি সংশ্লিষ্ট আইনে বিধি মোতাবেক 18 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং আইনানুগ প্রসেস সম্পন্ন করেন। ডিএনসি জানিয়েছে সংঘবদ্ধ চক্র 17 ও 18 গ্রেডের চাকরিতে 50,000 থেকে 3 লাখ টাকা চুক্তিতে ডিভাইসের মাধ্যমে নিয়োগ প্রত্যাশীদের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করে। যাচাই বাছাই করেছি, কেউ কেউ ছিল তারা হ্যাবিচুয়াল অফেন্ডার, অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে প্রক্সি পরীক্ষা দিয়ে যাচ্ছিল। জব্দ করা ডিভাইসগুলোর নম্বর থেকে চক্রের মূল হোতাসহ বাকিদের আটকের চেষ্টা করছে ডিএনসি। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং ন্যায্যতার একটি প্রমাণ উপস্থাপন করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব ফাঁকি, প্রতারণা ও চুরি ঠেকাতে 16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম। ওই দিন থেকে ভ্যাট ফাঁকি দিয়ে আনা মোবাইল ফোন সর্বোচ্চ 1 মাস নেটওয়ার্কে সচল থাকবে। এর মধ্যে নিবন্ধন না করলে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হবে সংযোগ। তবে বর্তমানে গ্রাহকের হাতে সচল থাকা অবৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হবে।
বাংলাদেশ ব্যাংকের 2024 সালের তথ্য বলছে দেশের ডিজিটাল জালিয়াতির 73% ঘটনাই ঘটেছে অনিবন্ধিত হ্যান্ডসেট বা ডিভাইস থেকে। ব্যাগেজে আসা এসব হ্যান্ডসেটের কারণে বছরে 2,500 কোটি টাকার রাজস্বও হারাচ্ছে সরকার। এই অবস্থায় মোবাইল ফোন কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব ফাঁকি ঠেকাতে তৃতীয়বারের মতো হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম চালুর ঘোষণা দিল সরকার। NEIR সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালে উদ্বোধন হবে। বিটিআরসি বলছে বর্তমানে নেটওয়ার্কে সচল সব অবৈধ হ্যান্ডসেট 16 ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। এরপর নতুন হ্যান্ডসেট প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল করে বৈধতা যাচাই করা হবে। হ্যান্ডসেট বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে। আর অবৈধ হ্যান্ডসেট সম্পর্কে গ্রাহককে খুদে বার্তায় জানিয়ে 1 মাসের জন্য নেটওয়ার্কে সচল রাখা হবে। ওই সময়ের মধ্যে নিবন্ধন না করলে হ্যান্ডসেটটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদেশ থেকে আনা ফোনের জন্য বিশেষ নিবন্ধন লাগবে। বিটিআরসি হেল্প ডেস্ক ম্যাসিভ কাজ করবে এটার ব্যাপারে। সেই সাথে এমএনওর কাস্টমার কেয়ারকে আমরা ইতিমধ্যে অনুরোধ করেছি যেন তারা এই সেবাটা প্রদানের জন্য ম্যাসিভ প্রিপারেশন নেন। বুধবার আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জানান 1 নভেম্বর থেকে কার্যকর হচ্ছে এক এনআইডির বিপরীতে 10টির বেশি সিম না রাখার নতুন নিয়ম। অপারেটরদেরকে আমরা বলেছি 1 নভেম্বর থেকে তারা অতিরিক্ত সিম ফোর্সফুলি তারা ডিঅ্যাক্টিভেট করবে। বর্তমানে বছরে প্রায় 4 কোটি পিস হ্যান্ডসেটের চাহিদা রয়েছে, যা পূরণের সক্ষমতা রয়েছে 18টি প্রতিষ্ঠানের। আরো কিভাবে বাড়াতে পারি? শুভ্র খান, সময় সংবাদ, ঢাকা। ওড়ার সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা। সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের একটি ইঞ্জিন কাভারে ফাটল ধরায় 262 যাত্রীকে নিয়ে আটকে পড়ে বিমানবন্দরে। অবশেষে 5.5 ঘন্টা পর নতুন ফ্লাইটে যাত্রা করে লন্ডনের উদ্দেশ্যে। বুধবার বিকেল 4টা, টানা 5.5 ঘন্টার অপেক্ষার পর 262 যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানের নতুন ফ্লাইট। এর আগে সকাল 10:35 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু BG 202 ফ্লাইটের বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি যাত্রী বোর্ডিং এর সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের এক অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে 262 যাত্রী নিয়ে আটকে পড়ে ফ্লাইটটি। ক্ষতিগ্রস্ত বিমানটি সংস্কার কাজ শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে 4:26 সার্ভিসেবল আছে এবং সার্ভিসেবল ডিক্লারেশন হওয়াতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে 4:26। বিকল্প ফ্লাইটে ঢাকা থেকে আরেকটি বিমান নেওয়া হলে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। পটুয়াখালীতে শীত কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় গৃহকর্তাকে। পুলিশ বলছে জড়িতদের ধরতে তদন্ত চলছে। এদিকে চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ ঘর থেকে মা ও তার 1.5 বছরের মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া যশোরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বৃদ্ধকে। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। চোখের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাত, প্রাণ গেল গৃহকর্তার। মঙ্গলবার রাতে পটুয়াখালী সদরের শেহাকাটি গ্রামে ঘুমিয়েছিলেন অটোরিকশা চালক মোশাররফ খান ও তার পরিবার। মধ্যরাতে শীত কেটে মাটির ঘরে ঢোকে একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে মেয়ে চিৎকার দিলে বাবা মোশাররফ ছুটে যান। এ সময় ছুরি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে মোশাররফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। তারা মেরে ফেলার উদ্দেশ্যে আসছে, আমরা এটার সুষ্ঠু একটা বিচার চাই। ফাঁসি হোক বা যাবজ্জীবন হোক, যাই হোক আপনারা এইটা করবেন। এদিকে বুধবার সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের পাশে কামাল ভবনের বাসিন্দা আফরোজা আফরিন তার শিশুকন্যা আয়েশাকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে থানায় জানানো হলে দুপুরে পুলিশ এসে লোহার দরজা ভেঙে মা মেয়ের লাশ উদ্ধার করে। মেয়েকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন কিনা খতিয়ে দেখছে পুলিশ। ওই পুলিশ ওখানে দরজাটা ভাঙতেছে, দরজাটা ভেঙে ভিতর দেখতেছে উনি ফাঁসি খাইছে। মানে মহিলা লাশটা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা পেয়েছি, আর বাচ্চাটা নিচেই ছিল, খাটে শোয়া অবস্থায় ছিল। পরিবর্তে আইনগত যে ব্যবস্থা আছে এটা আমরা গ্রহণ করতেছি।
এদিকে যশোরের ঝিকরগাছায় নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন শাশুড়ি সহ আরও 4 জন। এ ঘটনায় অভিযুক্ত মোহন মোল্লা ও তার এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আর্থিক খাতের দুরবস্থায় আবারও রক্ষাকারীর ভূমিকায় আমানতকারীরা। সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে বাজার ভিত্তিক করা, ডলার কিনে সমপরিমাণ টাকা ব্যাংকগুলোতে সরবরাহ, রফতানি আয় ও রেমিটেন্সে নিরবিচ্ছিন্ন প্রবাহ ধরে রাখা সহ নানা উদ্যোগে টানা 17 মাস পর 2 অঙ্কের ঘরে ফিরেছে ব্যাংক খাতে আমানতের হার। তবে ঢালাও নয়, আমানতকারীরা আস্থা রাখছেন সুশাসন চর্চাকারী ব্যাংকগুলোর ওপর। সেলিয়া সুলতানার রিপোর্ট। নদীর এক কুল ভাঙলে আরেক কুল গড়ে, প্রচলিত এই কথাটির সাথে আর্থিক খাতের মিল পাওয়া যায়, কারণ অর্থের বহুমুখী বিনিয়োগে ঝুঁকছেন মানুষ। ব্যাংক খাতে আস্থা ফেরাতে গত জুন জুলাই মাসেও ট্রেজারি বন্ড বিলের সুদের হার ছিল 11 থেকে 12%। অক্টোবর নাগাদ তা কমে আসে 10-এর ঘরে। এমন অবস্থায় সঞ্চয়পত্র ও বন্ডের সাথে লাভের পার্থক্য কমে আসায় আমানতকারীরা আগ্রহী হয়ে ওঠেন ব্যাংকে বিনিয়োগে। ফলে 17 মাস পর আগস্টে 2 অঙ্কে ফিরে 10.02% পৌঁছে আমানতের হার। এদিকে বাংলাদেশ ব্যাংকের অডিটে ব্যাংকগুলোর মূল চিত্র এখন উন্মুক্ত। গ্রাহকরা এখন সবল ব্যাংকমুখী। ফলে স্বাভাবিক সময় থেকে এসব ব্যাংকের তারল্য এখন উদ্বৃত্ত। রেমিটেন্স পাঠানোতেও ভরসা হয়ে উঠছে এসব ব্যাংক। ডলারের বাজার স্থিতিশীল রেখে রপ্তানি ও রেমিটেন্সের প্রবাহ ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা ও সমপরিমাণ টাকা বাজারে সরবরাহ আরও বেশি আস্থা ফেরাতে সহায়তা করেছে। আর এই সব সিদ্ধান্তের প্রভাব পড়েছে শেয়ার বাজারের সূচকেও। ইন্টারেস্ট রেট যদি কমে, ইট ইজ এ গুড নিউজ ফর দ্য স্টক মার্কেট। এবং ইন্টারেস্ট রেট কমছে বিকজ ইনফ্লেশন কিছুটা কমছে। সো ইনফ্লেশন যদি কমে এবং ইন্টারেস্ট রেট যদি কমে, তাহলে স্টক মার্কেটের দিকে টাকা ফ্লো বাড়বে এবং পসিবলি দ্যাট ইজ হ্যাপেনিং। যে সমস্ত ব্যাংকে মনে করছে যে তারা আস্থাহীনতায় ভুগছে, এ সমস্ত ব্যাংকে টাকা রাখলে আমরা ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়ব, তারা সেখান থেকে টাকাটা উঠিয়ে তুলনামূলকভাবে যে সচ্ছল ব্যাংক আছে সে সমস্ত ব্যাংকে কিন্তু তারা আমানত যেটা আছে সেটাকে কিন্তু গচ্ছিত রাখছে। তো সেই গড় নিয়মে আসলে পরিসংখ্যানটা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংক মালিকদের আগে আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ব্যাংক। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। এই বাণীটাই আসলে পৌঁছে দেওয়া জনগণের মাঝে, সেটাই মার্জারের মূল উদ্দেশ্য। এবং এইটারই উদাহরণ আমরা দেখতে পেলাম যে আমানতের 10% ইনক্রিজ হওয়াটা। তার মানে মানুষ ব্যাংকিং সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেয়নি। সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি ছিল 10.43%, যা 2025 সালের জুলাইয়ে নেমে আসে 8.5%। আমানতকারীদের এমন মনস্তত্ত্ব ভবিষ্যতের জন্য বার্তা হয়ে থাকবে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। যোগ্য ব্যক্তিদের হাতে দেশের বিমা খাত পরিচালনা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম। রাজধানীর আইইডিবি ভবনে এক আলোচনা সভায় তিনি বলেন, অদক্ষ কর্মীদের কারণে বিমা শিল্পে উন্নয়ন সম্ভব হচ্ছে না। এতে এই খাত চরম হুমকির মাঝে পড়েছে। এছাড়া এই খাতে তরুণদের অংশগ্রহণ কমে যাওয়ায় তাদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানান আইডিআরএ চেয়ারম্যান। উদ্যোগ হতে পারে, ইন্টার সাথে হতে পারা দরকার ছিল যে ইনস্টিটিউটে। বিমা এখনো প্রফেশনালদের দ্বারা পরিচালিত হচ্ছে না। এটা অ্যামেচারদের দ্বারা পরিচালিত অথবা নন প্রফেশনালদের দ্বারা পরিচালিত। টু মাচ কন্ট্রোল বাই সোকল্ড মালিকস, এটাও একটা সমস্যার অন্যতম প্রধান কারণ। আমরা যদি এখানে মেধাবী তরুণদের যদি আকৃষ্ট না করতে পারি, তাদেরকে যদি প্রশিক্ষণের ব্যবস্থা না করতে পারি, তাহলে এই শিল্পের মানমর্যাদা বাড়বে না। এবং এই শিল্পের যদি মানমর্যাদা না বাড়ে, আস্থা বাড়বে না। আস্থা না বাড়লে এই শিল্পের বিকাশ হবে না। আমরা এই বিগত 1 দশক ধরে দেখছি যে বিমা শিল্প নিচের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে না। নৌপথে পণ্য পরিবহন নীতিমালা বাস্তবায়ন, ডেমারেজ বিল ও বকেয়া পরিশোধ,
সিরিয়ালবিহীন জাহাজ চলাচল বন্ধ এবং সিন্ডিকেট বন্ধ করার দাবি জানিয়েছে জাহাজ মালিকরা। রাজধানীর ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় এসব দাবি তুলে ধরে জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন। এ সময় বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রামের 4 থেকে 5 জন এজেন্টের কাছে জিম্মি সাধারণ জাহাজ মালিকরা জাহাজে ভাসমান গোডাউন বানিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে একটি চক্র। এ সময় পণ্যের এজেন্টদের কাছে ড্যামারেজ ও বকেয়া প্রায় 500 কোটি টাকা আগামী 15 দিনের মধ্যে সমাধান করার আলটিমেটাম দেন জাহাজ মালিকরা। এখন বলতে পারেন আমাদের ব্যবসা